অতিথি নারায়ণ নীতিতে ভারতে ভিসার মেয়াদ বাড়ল হাসিনার। নতুন কাউকে দলে নেবে না বিএনপি। ফেব্রুয়ারির মধ্যেই সবার হাতে নতুন বই যাবে বললেন শফিকুল আলম। সংস্কারের যোগ্যতা বর্তমান সরকারের নেই মন্তব্য মোস্তফা জামালের। কোনো দল গোষ্ঠী ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামেনি জানালেন সিইসি। সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। শেষ ওভারে 30 রান তুলে রংপুরকে জেতালেন সোহান। মক্কা মদিনায় প্রবল বন্যা, একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এসএম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কথায় আছে অতিথি নারায়ণ, এখন সেই কথাকেই পররাষ্ট্র নীতি হিসেবে কাজে লাগাচ্ছে প্রতিবেশী ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে সাড়া না দিয়ে বরং নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তিনি সহ 97 জনের পাসপোর্ট বাতিল করে সরকার। তবে এসব আমলে না নিয়ে নতুন করে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন, দীর্ঘকালীন প্রক্রিয়া, সেই জন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতের রয়েছে, সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য। বৃহস্পতিবার বেলা 11:30টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না, ভয়ের কোনো কারণ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, এবার সেটার উল্টো হবে, কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব, কাজেই আপনারা সঠিকভাবে আইন কানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব। অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান তিনি। শুধু বিএনপি নয়, এর অঙ্গ ও সহযোগী সংগঠনে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে রিজভী বলেছেন, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে 1 জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে বই যেত 3 থেকে 4 মাস পর। এবার আগামী মাসের মধ্যেই সবার হাতে বই পৌঁছে যাবে। আগামী বছর থেকে 1 জানুয়ারি তারিখেই সবার হাতেই নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান শফিকুল আলম। বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুই সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, সংস্কার করার যোগ্যতা তাদের নেই।
অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়াতে চায়, এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনার সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমান সরকারকেও কি সেই রকমই একটি সরকার মনে করব? আমি বলবো, আগুনে হাত দেবেন না, শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না, মানুষের অসন্তোষ বাড়াবেন না। রাতারাতি বাজার নিয়ন্ত্রণ হবে সরকারের হাতে, এমন কোনো আলাদিনের চেরাগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমর বেলাতের সঙ্গে বৈঠকের পর রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সম্প্রতি চালের দাম বেড়ে যায়, মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এ সমস্যা সাময়িক, কোনো আলাদিনের চেরাগ তো নেই যে সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ফতেপুর ইউনিয়নের নুড়িতলা গ্রামে মেসার্স ইনো লুব্রিকেটিং নামে একটি অবৈধ মোবিল কারখানায় হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের টিম। এ সময় ওই কারখানায় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় কারখানার মালিক নাজিম উদ্দিনের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ তামান্না তাসনিমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে, একই সাথে জরিমানাও আদায় করে। জয়তী সোসাইটির সভাকক্ষে 60 ঊর্ধ্ব নারী সেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে বয়স্ক মায়েদের মধ্যে শীত বস্ত্র ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনাফরিন, হারুনার রশিদ, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, কাজী লুৎফুন্নেসা, শাহজাহান নান্নু, রাফাতারা ডলি সহ অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। যশোর সড়ক ও জনপদের কার্যালয়ের সামনে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহাসড়ক দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কার্যালয়ের সামনে এই দাবি জানান নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে যশোর জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এবার খেলার সংবাদ। হতে পারতেন ম্যাচের খলনায়ক, তার ভুলেই আউট হয়েছেন শেখ মেহেদী হাসান, কিন্তু অবিশ্বাস্য কিছু করবেন ভেবেই যেন মাঠে নেমেছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে প্রয়োজনীয় 26 রানের অঙ্ক মিলিয়ে দিলেন কত সহজে। 3টি করে 4 ও ছক্কায় 30 রান তুলে জেতালেন দলকে। তাতে বিপিএলে অপরাজিতই রইল রংপুর। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফরচুন বরিশালকে 3 উইকেটে হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 197 রান করে বরিশাল। জবাবে শেষ বল পর্যন্ত খেলে জয় নিশ্চিত করেন সোহানের দল। ম্যাচের শেষ দিকে হয় নাটকীয়তার পর নাটকীয়তা। ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ যখন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল রংপুর, কিন্তু 18তম ওভারে দারুণ বোলিংয়ে মাত্র 3 রান দেওয়ার পাশাপাশি ইফতেখারকে তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে খুশদিল সহ 3টি উইকেট তুলে নেন জান্দাত খান। তাতে ম্যাচে হেলে যায় বরিশালের দিকে। ফলে শেষ ওভারে প্রয়োজন হয় 26 রানের। কাইল মেয়ার্সের হাতে বল তুলে দেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এই মেয়ার্সের ব্যাটেই 200-র কাছাকাছি পুঁজি পেয়েছিল তারা, কিন্তু তার করা শেষ ওভারের প্রতিটি বলে বাউন্ডারি আদায় করে নেন সোহান, যার মধ্যে 3টি ছক্কা। শেষ বলেও যখন জিততে 2 রান প্রয়োজন তখন ছক্কা মেরেই উদযাপন করেন রংপুর অধিনায়ক। শেষ পর্যন্ত 7 বলে 32 রান করে অপরাজিত থাকেন সোহান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়,
দরাটানা যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সাম্প্রতিক বৃষ্টিপাতে সৌদি আরবে গুরুতর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ সহ বিভিন্ন অঞ্চল এখন প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তা অনুযায়ী পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট এবং অন্যান্য অঞ্চলে কমলা স্তরের সতর্কতা জারি করা হয়েছে। বন্যার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির ও জাজানে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দেশটির বেশ কয়েকটি অঞ্চল যেমন রিয়াদ, জেদ্দা, আলবাহা, আসির এবং জাজান এই পরিস্থিতির কারণে বেশি প্রভাবিত হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবৃষ্টি এবং আকস্মিক বন্যা থাকতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।